আজকের ক্লাসে আমরা আলোচনা করব হোম মেনুর শেষাংশ, অর্থাৎ আমাদের এডিটিং এবং তৃতীয় যে মেনুটি রয়েছে ইনসার্ট, সেই মেনু সম্পর্কে আলোচনা করব আজকের ক্লাস। মূলত একটা কথা মনে রাখেন, যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলো ছাড়াও আরো কিছু মেনু রয়েছে যেটা প্রয়োজনে আসবে আবার চলে যাবে। ঠিক এইখানেও যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এই মেনুগুলো সবগুলো আপনার প্রয়োজন নেই, প্রয়োজন হবে না। এই মেনুগুলো থেকে প্রথম যে চারটা মেনু রয়েছে, এই চারটা মেনু কিন্তু মূলত গুরুত্বপূর্ণ। বাকি যে মেনুগুলো রয়েছে এগুলো হলো আমাদের সাপোর্ট, কিছু কিছু কাজের ক্ষেত্রে এগুলো আমাদের লাগতে পারে। বাট ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই চারটা মেনুর মধ্যে 90% কাজ আমাদের হয়ে যাবে, বা 95%। 95% কাজের ক্ষেত্রে যা যা অথবা যে সকল কমান্ড গুলো দরকার, সব কমান্ড গুলো এই চারটা মেনুর মধ্যে সেট করে দেওয়া হয়েছে। বাকি যে মেনুগুলো দেওয়া হয়েছে, এই মেনুগুলো আমাদের বিভিন্ন কাজের সাপোর্টের জন্য লাগতে পারে, খুব কম। ম্যাক্সিমাম এগুলো যারা সফটওয়্যার ডেভেলপার আছে তাদের লিঙ্কিং এর কাজগুলোর জন্য, তাদের সফটওয়্যারের সাথে একটা লিঙ্ক করে সেই কাজটাকে উদ্ধার করার জন্য মূলত এই কাজগুলো ব্যবহার হয় বা প্রয়োজন হয়। তো এখানে যে প্রথম চারটা মেনু আছে, এই চারটা মেনুর সাথে আরো দুই তিনটা মেনু যেগুলো আপনার যখন প্রয়োজন হবে তখন আসবে, এবং ওই মেনুগুলো খুব গুরুত্বপূর্ণ। ওগুলো যখন প্রয়োজন হবে তখন আসবে। যখন প্রয়োজন হবে বলতে কখন প্রয়োজন হবে, এই যে একটু পর থেকে এটা বুঝতে পারবেন কিভাবে আসে এবং কেন আসে। হোম মেনুর প্রথমে দেখতে পাচ্ছেন ডান পাশে ফাইন্ড। ফাইন্ড এর মধ্যে যখন ক্লিক করবেন তিনটা অপশন পাবেন: নর্মাল একটা ফাইন্ড, অ্যাডভান্স লেভেল একটা ফাইন্ড, এবং গো টু। ঠিক ফাইন্ড এর নিচে পাবেন রিপ্লেস। আবার ফাইন্ড, গো টু এবং রিপ্লেস, এই তিনটা আবার অ্যাডভান্স এর মধ্যে পাবেন। কাজ এক, শুধু ফাইন্ড এর কাজ হলো আপনি একটা বইয়ের কাজ করছেন, সেই বইটার মধ্যে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর মধ্যে কিছু শব্দ আছে এমন যেগুলো খুঁজে বের করতে হয়, হয়তো সংশোধনের জন্য অথবা কোনো একটা প্রয়োজনে। এক কথায়, আপনার ওপেনকৃত ফাইলের মধ্যে কোনো শব্দ আপনি খুঁজে বের করতে চান দ্রুত, তাহলে অবশ্যই আপনাকে ফাইন্ডে যেতে হবে। আমরা পুরাতন একটি ফাইল ওপেন করি। প্রথমে আমরা ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পরে আমরা পুরাতন কি ফাইল আমাদের কম্পিউটারে রয়েছে এটা আগে আমরা দেখব। এখানে একটা ফাইল ওপেন করেছি, একটি বই। এই বইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেটিং করা হয়েছে। আপনি যখন বইয়ের মেকআপ দিবেন, বই সেটিং করবেন, তখন বুঝতে পারবেন পেজটাকে পাশাপাশি কিভাবে করা হয়েছে, কতটুকু সাইজের মধ্যে কাজগুলো করতে হয়, দেন কিভাবে মেকআপ গুলো করতে হয়, এগুলো আপনি তখন জানতে পারবেন। এখানে আজকের ক্লাসের মধ্যে যেটা জানার প্রয়োজন সেটা হলো, যদি কোনো শব্দ খুঁজে বের করতে চান, কি শব্দ, যেমন হজরত। এই হজরতটা আমরা খুঁজে বের করতে চাই, এই হজরতটাকে আমরা কপি করে নিলাম, দেন ফাইন্ডে ক্লিক করলাম। যখন ফাইন্ডে ক্লিক করব আমরা হজরতটাকে লিখে দিব, তখন হজরত আছে, সবগুলো হজরত এভাবে মার্ক হয়ে যাবে।
এই বইয়ের মধ্যে যতগুলো হজরত থাকবে সবগুলো মার্ক হয়ে যাবে। দেন আমাকে এখানে আউটপুট দেখাচ্ছে ফোর ম্যাচ, অর্থাৎ চারটা খুঁজে পেয়েছে হজরত নাম। এটা হলো এই জায়গা থেকে খুঁজে বের করা। যদি বলেন যে আরো ভিতর থেকে খুঁজবেন, আরো ভিতর বলতে কিছু নেই, বরং আপনি মেনু একটা টপ আপ বক্স এনে সরাসরি আপনি এটাকে একটা একটা করে খুঁজতে চান, তাহলে আপনাকে অ্যাডভান্স ফাইন্ড এ ক্লিক, হুম দেন ফাইন্ড ওয়ার্ডের মধ্যে লিখে দিতে হবে যে শব্দটি আপনি খুঁজে হুম বের হুম। করেন। যেমন আমরা হজরত শব্দটাকে খুঁজে বের করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু হজরত লেখাটা শো করছে না। এই শো না করার পেছনের কারণটা ভালো করে জেনে নেন। গত ক্লাসগুলোতে আপনাদেরকে বলেছি, আবারও বলছি, যেহেতু প্র্যাকটিক্যাল একটা জিনিস পরিবর্তন মনে হচ্ছে, ভিন্ন রকম মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আজকের ক্লাসে এই কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে আপনার, যে এইখানে কেন বাংলাটা শো করছে না। বাংলা দুই লেআউটে লেখা হয়, সেদিন আপনাদেরকে বলেছিলাম। নাম্বার ওয়ান বিজয়, নাম্বার টু ইউনিকোড বা অব্র। ইউনিকোড বা অব্র লেখাগুলো আপনার মোবাইলেও দেখতে পারবেন, আপনার ইন্টারনেট, ফেসবুক, যে কোনো জায়গায় আপনি ওই লেখাটাকে দেখতে পারবেন। হুম। আপনি বিজয়ীতে যদি লিখেন, তাহলে আপনার মোবাইলেও ঠিক এই ধরনের ইংরেজি বর্ণমালা হিসেবে দেখতে পারবেন। ফেসবুকে পোস্ট করলেও ঠিক সেম। অন্যান্য সফটওয়্যারে বা প্রোগ্রামের মধ্যেও যদি আপনি, বা নেটের মধ্যেও যদি আপনি লেখাগুলোকে পেস্ট করেন, তাও ঠিক এমন দেখতে পারবেন। এই এমন দেখার কারণ হলো ওই ফেসবুকের যে ভার্সন, ল্যাঙ্গুয়েজ পড়ার যে ভার্সনটি, সেই ভার্সন বিজয় ভার্সনটা দ্বারা পড়তে পারে না। আপনি যদি ওই জায়গার মধ্যে যদি অব্রতে লিখে দেন বা ইউনিকোডে লিখে দেন, যেমন আমি এখানে ইউনিকোডে লিখে দিলাম হজরত, তখন দেখতে পারবেন যে ইউনিকোড লেখাটা তা সে পড়তে পারছে। আর যদি আপনি লিখে না দেন, তাহলে আপনি এখান থেকে পড়তে পারবেন না। তাহলে আমি কি করলাম, তাহলে আমি এই জায়গা থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ফলে দেখা গেছে আমার ইংরেজি বর্ণমালা শো করছে, বাট এখানে কিন্তু কপি করে আনার কারণে আমি এটা নিশ্চিত যে এই শব্দটা এখানে পেস্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। বিজয়ের লেখাগুলো আমার সফটওয়্যারের ভিতর থেকে কোনো ধরনের, প্রোগ্রামের ভিতর থেকে কোনো ধরনের, অথবা মোবাইল থেকে, অথবা ফেসবুক থেকে, অথবা অন্যান্য কোনো সাইট থেকে যদি আপনি বিজয়ের লেখাগুলো পড়তে চান, তাহলে পড়তে পারবেন না। তখন বর্ণগুলো এমন দেখাবে। আর যদি ওই লেখাগুলো ইউনিকোডে লিখে থাকেন, তাহলে মোবাইলে যেমন পড়তে পারবেন, ফেসবুক, ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের সফটওয়্যারের ভিতরে যদি ওই লেখাগুলো আপনি পেস্ট করেন, তখন ওই লেখাগুলো শো করবে, বাংলাতেই শো করবে। কারণ তার লেআউট যেটা, সেই লেআউটটা ওই সফটওয়্যার পড়তে পারে, রিড করতে পারে। এখন দেখেন, আমি যখন ফাইন্ড ইট নেক্সটে ক্লিক করলাম, তখন আমার এই যে প্রথম যে হজরতটা ছিল, সেটাকে স্কিপ করে পরবর্তী হজরতের মধ্যে অটোমেটিক ভাবে মার্ক হয়ে গেছে। এর কারণ হলো আমার কার্সর পয়েন্টটা হজরতের পরে ছিল, যার কারণে সাধারণত ফাইন নেক্সটে যখন ক্লিক করবেন, আপনার কার্সর পয়েন্টটি যেখানে থাকবে, তার পরবর্তী ইয়ের থেকে, স্টেপ থেকে এটি কাউন্ট করে বা খুঁজে বের করে, ফাইন্ড আউট করে। তাহলে আমি যখন ফাইন নেক্সটে আবার ক্লিক করব, তখন পরবর্তী হজরতের মধ্যে যাবে। আবারও যখন ক্লিক করব, তখন আবার পরবর্তী হজরতের মধ্যে যাবে। আবার যখন ক্লিক করব, তখন আবার হজরত, পরবর্তী হজরতের মধ্যে যাবে। এভাবে আপনার এই ফাইলের মধ্যে যতগুলো এই শব্দ রয়েছে, একটা 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 করে আপনাকে দেখাইতে দেখাইতে সর্বশেষ এসে আপনাকে একটা মেসেজ করবে, ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট। অর্থাৎ আপনার যে শব্দটা আপনি সার্চ করছেন, সেই শব্দটা এই ফাইল থেকে ফাইন্ড আউট করে আপনাকে দেখানো হয়েছে, ইয়ে করা হয়েছে।
এখন সার্চ তার কাছে ফিনিশ, আর কোন ধরনের শব্দ তার কাছে নেই, এই চারটা শব্দই রয়েছে। এটা জাস্ট আপনাকে একটা মেসেজ। এইভাবে আপনি কি করতে পারবেন, একটা 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 করে আপনি শব্দ খুঁজে বের করতে পারবেন। এটাই হলো ফাইন্ড এর কাজ। ফাইন্ড আমরা বুঝতে পারলাম, ফাইন্ড টপ আপ বক্সের মাধ্যমে শিখলাম, দেন ফাইন্ড সরাসরি এই ফাইন্ড থেকেও শিখলাম। ফাইন্ড এর পরে রয়েছে রিপ্লেস। রিপ্লেস কেন, ফাইন্ড কেন? ফাইন্ড হলো যদি কোনো শব্দ খুঁজে বের করতে চাই, অথবা ওই শব্দের পরিবর্তে, অথবা ওই শব্দের পরে কিছু লেখা এড করতে চাই, তাহলে আগে ওই শব্দটা খুঁজে বের করতে হবে। না হয় আমার যদি শত শত পেজ হয়, ওই শব্দটা কোন জায়গাতে আছে তাহলে তো আমার খুঁজে বেড়া সময়ের ব্যাপার হবে। এর জন্য আমরা ফাইন্ড এর মাধ্যমে ওই শব্দটা খুঁজে বের করি, তারপরে এই শব্দের পরে বা ওই শব্দের আগে কোনো কিছু লেখা থাকলে সেটা আমরা লিখি। আরেকটা কাজ করি আমরা ফাইন্ড এর, সেটা হলো ওই শব্দটাকে খুঁজে ওই শব্দটাকে আমরা চেঞ্জ করি, রিপ্লেস করি, সংশোধন করি, সংস্করণ করি। তো কিভাবে করি আমরা এটা? যেমন আমি যখন ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, তখন আমার শব্দটা খুঁজে মার্ক করে দিয়েছে। এবার যখন আমি রিপ্লেসে যাব, ফাইন্ড এবং রিপ্লেস এই দুইটা শব্দের জন্য আলাদা আলাদা বক্স রয়েছে। একটি হলো কোন শব্দের পরিবর্তে, আরেকটি হলো কোন শব্দটি বসাইতে চান। যেমন হজরতের পরিবর্তে আমরা বসাতে চাই শেখ, অথবা অন্তস্তীয় জ জায়গায় আমরা বর্গীয় জ লাগাইতে চাই। যদি এমন হয় তখন আমরা কি করব? যেমন এই শব্দটা আমরা বসাতে চাই, অন্তস্তীয় জ জায়গায় বর্গীয় জ বসাতে চাই। তো এই শব্দটাকে আমরা রিপ্লেস উইথ এর মধ্যে বসিয়ে দিব। আমার কিবোর্ড একটা সমস্যা আছে, এই কারণে আমি এখানে লিখতে পারছি না। এই জন্য আমি এখান থেকে কপি করে এই জায়গাতে বসিয়ে দিলাম। ফাইন্ড এর জায়গায় যে শব্দটি, যেটা প্রেজেন্ট বর্তমানে রয়েছে, ওই শব্দটি আপনি উপরে লিখবেন। আর রিপ্লেস এর মধ্যে যে শব্দটি নতুন করে বসাইতে চান সেটি লিখবেন। এবার যদি আপনি রিপ্লেস ক্লিক করেন, তাহলে এক শব্দ রিপ্লেস হবে। আর যদি রিপ্লেস অল ক্লিক করেন, তাহলে যতগুলো হজরত ছিল সবগুলো হজরত হয়ে যাবে, হজরত হজরত হয়ে যাবে। আমরা রিপ্লেস ক্লিক করলাম অল। এবার দেখেন আমাকে বলা হচ্ছে তিনটা রিপ্লেস হয়েছে। এখন দেখেন সবগুলো ফাইন্ড করেন। এবার আপনি নিচের কপির লেখাটাকে কপি করে নিয়ে যান, উপরটির মধ্যে পেস্ট করে দেন, ক্লিক করেন ফাইন্ড, দেখেন সবগুলো হজরত হয়ে গেছে। তো রিপ্লেস এর মাধ্যমে আপনি এইভাবে কোনো লেখাকে সংশোধন করতে পারবেন। আর গোটোর কাজ কি? গোটোর কাজ হলো যাওয়া। কোথায় যাবেন? আপনার শত পেজ থাকতে পারে। এখন নির্দিষ্ট একটা পেজ আপনি যখন বইয়ের কারেকশন করবেন, কারেকশন বলা হয়, আপনি যখন কোনো বই লিখেন, সেই বইটা লেখার পরে ওই বইয়ের মধ্যে টাইপ করার সময়, অথবা অন্য কোনো সম্পাদনা যদি থাকে, সেটা সংশোধন করে দেওয়ার জন্য একটা প্রুফ প্রিন্ট করা হয়, একটা প্রুফ কপি দেওয়া হয়। অর্থাৎ কম্পোজ গুলো এইভাবে হয়েছে, এখান থেকে দেখে দাও কোনো ধরনের ভুল রয়েছে কিনা। আপনি যখন এটা প্রিন্ট আউট করে দেন, দেন সম্পাদক এটা সম্পাদনা করে দেয়। এই সম্পাদক যখন সম্পাদনা করে দেয়,
তখন ওই সম্পাদনাকে বলা হয় প্রুফ দেখা বা সংশোধন কপি। আর যেটা আপনি কারেকশন করেন ওইটা ভুল দেখে দেখে প্রুফ, যেটা আপনি সংশোধন করেন এটাকে বলা হয় সংশোধিত কপি। অর্থাৎ আপনি যে কারেকশন গুলো ওই প্রুফ থেকে দেখে দেখে করেন, সেই কারেকশন করার সময় আপনার বিভিন্ন পেজ আপনাকে যেতে হয়। 50 পেজ, 100 পেজ, এরকম প্রুফ কপি থাকতে পারে। এখন 1 নাম্বার পেজের মধ্যে একটা ভুল আছে, সেটা আপনি 1 নাম্বার পেজের মধ্যে করলেন, এরপরে গিয়ে দেখলেন যে আপনার 17 নাম্বার পেজে আছে। এই 17 নাম্বার পেজে তো আপনাকে যেতে হবে। দ্রুত গতিতে যাওয়ার জন্য আমরা গোটো ব্যবহার করি। এইভাবে নির্দিষ্ট কোনো পেজের, নির্দিষ্ট কোনো লাইনে, নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফে বা সেকশনে, বা নির্দিষ্ট কোনো বুকমার্কে, বা নির্দিষ্ট কোনো কমেন্টে, বা নির্দিষ্ট কোনো ফুটনোট নাম্বারে যদি আপনি দ্রুত গতিতে যেতে চান, তাহলে আপনাকে ইন্টার পেজ নাম্বার উল্লেখ করতে হবে। অথবা সেকশনে যদি থাকেন, ইন্টার সেকশন নাম্বারটা বসাইতে হবে। অথবা লাইনে যদি থাকেন, এত নাম্বার পেজের মধ্যে এত নাম্বার লাইন, সেটা আপনাকে লিখে দিতে হবে। বুকমার্ক যদি হয়ে থাকে বুকমার্ক, কমেন্ট যদি থাকে কমেন্ট, ফুটনোট যদি থাকে ফুটনোট, ফিল্ড বা টেবিল, ইকুয়েশন অথবা অবজেক্ট অথবা হেডিং, যেটার কোনো যে কোনো মাধ্যমে আপনি সরাসরি যেতে পারবেন। তাহলে আমি পেজে ক্লিক করলাম, কেননা ম্যাক্সিমাম কাজগুলো আপনার পেজে হয়। আপনি এখানে লিখে দিলেন পেজ রয়েছে আপনার 2টা, স্ট্যাটাস বারে দেখতে পাচ্ছেন পেজ 1 of 2, সর্বমোট পেজ রয়েছে আপনার এখানে 2টা। তাহলে আমাকে কি করতে হবে, আগে পেজ বাড়াইতে হবে। পেজ বাড়াবো কিভাবে? আমার লেখা যখন অনেক থাকবে অটোমেটিক তো পেজ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে আমার পেজ 2টা আছে, তাহলে আমি কিভাবে বাড়াবো? আমি এই মুহূর্তে লেখাগুলোকে কপি পেস্ট করে প্রায় 55 পেজ করে ফেলেছি। কিভাবে? আপনার সাথে কথা বলতে বলতে আমি ম্যাজিকের মাধ্যমে এটি কি করলাম, কপি পেস্ট করে ফেললাম। কথা বলছি আর আপনাকে বুঝতেও দিই নাই এতগুলো পেজ কিভাবে করলাম। তবে আমার জাদুর ইয়ে ছিল, আহ কি বলে এটাকে, আপনার তদবির ছিল, যে এটাকে আমি কপি করলাম দেন পেস্ট করলাম। অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে আমি কন্ট্রোল C এবং কন্ট্রোল V মাধ্যমে আমি কপি পেস্ট করলাম, ফলে দেখে গেছে মুহূর্তের মধ্যে 55 পেজ হয়ে গেছে। এই যে 55 পেজ হয়ে গেছে, বর্তমানে আমি রয়েছি 55 নাম্বার পেজে। এবার আমি কত নাম্বার পেজের মধ্যে আছি কে বলতে পারবেন? 54 নাম্বার পেজ। হ্যাঁ, 54 নাম্বার পেজ। 54 নাম্বার পেজে। কত নাম্বার পেজে? 54 নাম্বার। সবাই একমত? এখন 55। হ্যাঁ, এখন 54। জি, এখন 54, 55। এখন এখন 55। 55। 55, জি, জি। এখন এখন 55, 55। এখন 53, 53। 52, 54। 53, 53, 52। 52, কি বলেন? 53। আরেকজন থেকে শুনে শুনে বলেন। জি না, 51 নম্বর পেজ আছেন, 51, এখন 52, 52। 53, আচ্ছা, এইভাবে যদি 55, আমি, এই যে আমি 51। যাচ্ছি, আমি তো পেজে যাচ্ছি তাই না, এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি। জি, এটা আমার এই পেজে যাওয়ার ইয়েটা কি ছিল, মাউসের চাকা, স্ক্রল হুইল, জি, তাই না? জি, স্ক্রল জি, হুইলে স্কুল। যাচ্ছি। তাহলে এইভাবে যদি আমি যাই তাহলে আমার অনেক সময় লাগবে কিনা? এক জি, নাম্বার পেজে যাব, তাহলে আমার সময় লাগবে কেমন? অনেক সময় লাগবে। অনেক সময়। অনেক সময়। তাহলে পেজের উপরে কিংবা নিচের দিকে যাওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে। কি রয়েছে? অনেকগুলো মাধ্যম রয়েছে। 1 নাম্বার মাধ্যম হলো মাউসের চাকা। দ্বিতীয় নাম্বার মাউস ইয়া হলো এই যে আমার ডান পাশে যে ভার্টিক্যাল স্ক্রল বার আছে, সেই ভার্টিক্যাল স্ক্রল বার। তৃতীয় নাম্বার হলো মাউসের যে অ্যারো বাটন গুলো আছে, আপ ডাউন অ্যারো, সে আপ ডাউন অ্যারো। চতুর্থ নাম্বার রয়েছে পেজ আপ পেজ ডাউন।
পঞ্চম নাম্বার রয়েছে হলো আমার গো টু। পঞ্চম নাম্বার পেজ কি, অপশন কি? গট গো টু। তাহলে আমি 5 ভাবে ওকে আমার পেজের উপরে নিচের দিকে যেতে পারবো। কয় ভাবে? পাঁচ ভাবে। নাম্বার 1 মাউসের চাকা, নাম্বার 2 ভার্টিক্যাল স্ক্রল, নাম্বার 3 কিবোর্ডের অ্যারো বাটন, নাম্বার 4 পেজে কিবোর্ডের পেজ আপ পেজ ডাউন, অর্থাৎ এটি কিবোর্ডের যে অ্যারো বাটন গুলো রয়েছে সেই অ্যারো বাটনের উপরে রয়েছে, দেখবেন পেজ আপ, পেজ ডাউন, এবং আরো দ্রুত গতিতে যাওয়ার সিস্টেম হলো গোটো। যেমন মাউসের মাধ্যমে যাচ্ছি সময় লাগছে, কিবোর্ডে অ্যারো বাটনের মাধ্যমে যাচ্ছি তাও সময় লাগছে, এবং স্ক্রল বারের মাধ্যমে যাচ্ছি তাও সময় লাগছে, এবং পেজ আপ পেজ ডাউনের মাধ্যমে যাচ্ছি আর একটু দ্রুত গতিতে যাচ্ছে। কিন্তু আমি চাই চোখের পলকে, ফুলসিরাতের মতো চোখের পলকে পার হতে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কিসে ক্লিক করতে হবে? গো। গট গোটো হলো রকেটের মতো একটা লিফট। আপনি জাস্ট পেজ নাম্বার উল্লেখ করবেন, যেমন আপনি কত নাম্বার পেজে যেতে চান বলেন। 40। চল, আমি 40 টাইপ করার পরে কিবোর্ড থেকে ইন্টার বাটন দিব, দেখবেন যে মুহূর্তে 40 নাম্বার পেজে চলে যাবে। আর কত নাম্বার পেজে যেতে চাই বলেন? 20। 2 নাম্বার। 20, চলে গেলাম 20। 2 নাম্বার, 2 দিলাম ইন্টার, 2, 55, 55 চলে গেল। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন দেখেন এই যে দ্রুত গতিতে যেতে পারছেন, গোটোর একটা বৈশিষ্ট্য। এটা তখন কাজে লাগবে যখন আপনার একটা ফাইলের কাজ করবেন যেটার পেজ রয়েছে অনেক, যেটা পেজ রয়েছে কি অনেক। অনেক। ক্লোজ করি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে একটা জিনিস দেখেন, আপনি গোটোতে গেলেন, গোটোতে গিয়ে যদি আপনি বলেন যে আমি এখন 1 নাম্বার পেজে যাব, আর এখানে এসে যদি আপনি বসে থাকেন, আপনাকে 1 নাম্বার পেজে নিয়ে যাবে? না। বলেন। আপনাকে লিফটের ভিতরে ঢোকার পরে লিখতে হবে, প্রেস করতে হবে। কি করতে হবে? প্রেস করতে হবে। কত নাম্বার তলায় আপনি যাবেন? 1 নাম্বার তলায় যাবেন, তাই 1 লেখার পরে গোটোতে প্রেস করতে হবে। তাহলে কম্পিউটার বুঝতে পারবে আপনি 1 নাম্বার পেজে যেতে চান। আপনি দেওয়ার সাথে সাথে চোখের পলকে কিন্তু আপনাকে 1 নাম্বার পেজে নিয়ে আসবে। আপনি 55 টাইপ করেন, 55 টাইপ করার পর গোটোতে ক্লিক করেন, সাথে সাথে আপনাকে 55 পেজে নিয়ে আসবে। তাহলে আপনার কত সময় সাশ্রয়ী হলো। ধরেন গোটো অপশনটা নেই, তখন আপনার কত সময় নষ্ট হতো একটু অনেক ভাববেন। সময়। অনেক সময়। তা আপনার 55 পেজে যদি এমন হয়, অনেক সময় তো আছে আমাদের 150-200 পেজের কাজ ফাইল হয়, তাই না? তো 150-200 জি। পেজের মধ্যে বারবার যেতে হয়, বারবার যেতে হয়। তখন আপনি কি করবেন? তখন তো আপনার একটা একটা ফাইলে কাজ করতে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। সাধারণ একটা কারেকশন করবেন, ফাইনাল ইয়ে করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, তাই না? জি। তো সেক্ষেত্রে কি এটা মনে রাখতে হবে, এই গোটোতে এসে বসে থাকলে হবে না, বরং গোটোর লিখে আপনার পেজ নাম্বার উল্লেখ করে আপনাকে কি করতে হবে? নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট। ওকে। জি। তাহলে আপনি যদি এখানে এসে বসে থাকেন তাহলে ওই লিফটওয়ালার মতো হবে। কোন লিফটওয়ালা? লিফটওয়ালা না, লিফটের এক যাত্রীর মতো। লিফটের এক যাত্রী। এই যাত্রীটা হলো এমন, যেমন এক ভদ্রলোক গ্রাম থেকে আসছে। কোত্থেকে? গ্রাম থেকে। শহরে আসছে। কখনো শহরে আসেন নাই। এসে দেখেন যে অনেক বড় বড় বিল্ডিং, দালান, আবার উপরে কাপড় চোপড় দেখা যায়, কারণ গ্রামের মানুষের চোখের পাওয়ার বেশি। কি বলেন? জি। জি। শহরের মানুষ তো আলোর মধ্যে থাকতে থাকতে আর আলো ছাড়া কিছু বোঝে না। গ্রামে গেলেও ওই ফুফাতো ভাই চাচাতো ভাইকে দেখে না, চশমা লাগে। কিন্তু ওই
গ্রামের মানুষ দেখে যে ওই 10 মাইল দূর থেকে ফুয়াতো ভাই রিক্সা করে আসতেছে, খবর দেয় এই ফুয়াতো ভাই আসতেছে কই, ওই 10 মাইল দূরে দেখা যায় রিক্সা করে আসতেছে। এটা হলো গ্রামের মানুষের বৈশিষ্ট্য, সতেজ এলাকায় সতেজ থাকে, তাই পুরা শরীরটা সতেজ তাদের। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জি, এটা অনেকগুলো কারণ আছে। আপনি হয়তো অনেকে বলবেন যে আসলে গ্রামে তো আমি বিশেষ কোনো ইয়ে দেখি না, তাহলে আপনার অনুভবটা কম। কেন? গ্রামের রাস্তাঘাটে অনেক ধরনের ঔষধি গাছ থাকে, যেটাকে আমরা জঙ্গল বলি, যেটাকে আমরা কি জি বলি, জঙ্গল বলি। আপনি যে অক্সিজেন গুলো নিচ্ছেন, সেই ঔষধি গাছগুলো যে অক্সিজেন গুলো ছাড়ে, সেটা মানুষের জন্য অনেক বড় দাওয়া। আর এগুলো জি অনুভব করে শহরের মানুষগুলো, যারা মানে বছরকে বছর শহর অঞ্চলগুলো থাকে, গ্রামে গেলে তারা অনুভব করে এটা, তাদের অক্সিজেন, তাদের ইয়েটা। বলার উদ্দেশ্য হলো ওই গ্রামের মানুষ যখন শহরে আসলো, শহরে আসার পরে যখন বড় বড় বিল্ডিং গুলো দেখলো আর উপরে যখন কাপড় চোপড় দেখতে পাইলো, তখন সে ভাবতেছে আদম মনে হয় প্রথমে বিল্ডিং এর উপরে আসছিল, তারপরে নিচে। এই কথা চিন্তা করতে করতে নিচে এক ব্যক্তির সাথে দেখা। ওই লোকটি ছিল দারোয়ান। কি ছিল? দারোয়ান ছিল। দারোয়ান। দারোয়ানের কাছে জিজ্ঞেস করলো, ভাই এই যে উপরে মানুষগুলো থাকে ওরা কিভাবে উপরে থাকে, খায় কিভাবে? তো সাধারণত দারোয়ানের পাশেই থাকে লিফট বক্স গুলো। লিফট বক্স গুলো কোথায় থাকে? দারোয়ান 2 তলা থাকে, লিফট বক্স নিচে থাকে এমন, নাকি দারোয়ানের পাশেই লিফট বক্স গুলো থাকে? দারোয়ানের পাশেই। পাশে। তো তখন লিফটের দরজা ছিল খোলা। তো দারোয়ান বলল, এই যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন না, ওখানে গেলে আপনাকে উপরে নিয়ে যাবে। ও তো খুশি। এরপরে রুমের আপনার লিফটের ভিতরে ঢুকলো। ঢোকার পরে দেখলো উপরের দিকে তাকায় দেখলো ছাদ, ডানে বামে পেছনে তিন সাইডে ছাদ, মানে ওয়াল। শুধুমাত্র যে জায়গা দিয়ে সে প্রবেশ করলো, যে দরজাটি, সেটাই খোলা। সে চিন্তা করলো এটা কোনোভাবেই সম্ভব না, যদি একটা রশিও থাকতো তাও বুঝে নিতাম রশি বেয়ে বেয়ে উপর ওঠার জন্য, যদি মই থাকতো তাও বুঝে নিতাম মই বেয়ে বেয়ে উপর ওঠার জন্য। এটা তো কোনোভাবেই সম্ভব না, উপরে লাগানো, ডাইনে বামে পিছনে সব দিকে লাগানো, তাহলে এই ঘর আমাকে উপরে কিভাবে নিয়ে যাবে? মনে হচ্ছে লোকটা আমাকে বন্দি করার ফিকির করছে। তাই তাড়াতাড়ি কি করলো, বের হয়ে গেল। কি হলো, বের হয়ে গেল। লোকটা বের হতে হতেই আরেকটা ভদ্রলোক ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পরে দরজাটা লেগে গেল। চিন্তা করলো আমি ঢুকলাম দরজা লাগলো না, এবারটা ঢুকলো দরজা লেগে গেল, আচ্ছা ঠিক আছে এবারটা তো বের হবেই, কারণ উপর তো কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। এই দরজা দিয়ে ঢুকছে, এই দরজা দিয়ে তাকে বের হইতে হবে। তো কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল, বের হলো একটা মহিলা। এর তো মাথায় হাত, কিরে, পুরুষ ঢুকলো, বের হলো মহিলা, আমি ঢুকলে কি হতো? এ কথা বলে সে একটা দৌড় মারল। বলার উদ্দেশ্য হলো এটা, হুম, যে আপনি ভিতরে ঢুকলেন, ঢোকার পরে না আপনি কিভাবে যাবেন সেই সিস্টেমটা যখন জানবেন, তখন না আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন, তাই না? জি কিন্তু যদি আপনি সিস্টেমটা না জানেন, তাহলে এই বোকার মতো হবে। ঠিক গরুটার মধ্যে আপনি আসলেন আর বললেন, স্যারে বললো যে দ্রুত নিয়ে যাবে, কিন্তু যাচ্ছে না তো। এমন টাইপও করলেন যে 15 নম্বর পেজে যাবেন, যাচ্ছে না তো। তো যাচ্ছে না, এই জন্য 15 শুধু লিখলে হবে না, 15 লিখার পরে প্রেস করতে হবে। আর সে প্রেসটা হলো কি? নেক্সট। তাহলে আপনাকে দ্রুত নিয়ে যাবে। বুঝতে থাকবে তো? এটা অনেকেই ভুল করেন, বিশেষ করে নতুন অনেকে আছেন, যে গোটোতে যায়, যাওয়ার পরে নাম্বার লিখে আর বলে যে স্যার এটা আসে না। কেন আসবে না? অবশ্যই আসবে স্যার, অনেক ভাবে ট্রাই করছে, আসে না। তাহলে ঠিক আছে, স্ক্রিনশট পাঠান। স্ক্রিনশট পাঠানোর পর দেখলাম যে তার এখানে মধ্যে সে লিখেছে যে কি, কিন্তু সে কি করে নাই, গোটোর ক্লিক করে নাই বা নেক্সটে ক্লিক করে। সাধারণ একটা জ্ঞান কিন্তু। কিন্তু তখন বললাম যে এই বোকা তো সেই বোকার, এই বোকা সেই বোকার মতো, যে লিফটের ভিতরে ঢুকেও বের হয়ে গেল। আশ্চর্য হয়ে গেল যে পুরুষ ঢুকলো, মহিলা বের হলো। আপনারাও এই বোকামি করবেন না, মনে থাকবে তো? এই গল্পটা শোনানোর কারণ একটাই, পুরা কোর্সের মধ্যে গল্প একটাই আমি শুনাই। এই গল্পের দ্বারা হলেও কমপক্ষে মানুষের জ্ঞান যাতে এইটা থাকে, যে এই জায়গাতে নেক্সটে বা গোটোতে ক্লিক করতেই হবে। ক্লিয়ার? জি। এবার আসেন
গোটো বুঝলেন, রিপ্লেসও বুঝলেন, ফাইন্ডও বুঝলেন। এরপরে যেটি রয়েছে রিপ্লেস, কিন্তু এখানে স্বতন্ত্রভাবে রয়েছে, আবার ভিতর থেকেও রয়েছে, তাই না? অ্যাডভান্সে ক্লিক করলো, সেখানে তিনোটা কমান্ড একসাথে পাওয়া যায়। তিনোটা কমান্ড একসাথে কি পাওয়া যায় অ্যাডভান্সের। আচ্ছা, রিপ্লেসের নিচে রয়েছে সিলেক্ট। কি রয়েছে? সিলেক্ট। সিলেক্ট। সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, নো ডাটা, সিলেক্ট প্যানেল। সিলেক্ট, এখানে চারটা পদ্ধতি রয়েছে, চারটার জন্য চারটা। এই ফাইলের সকল লেখা যদি আপনি সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে সিলেক্ট কিসে ক্লিক করতে হবে? সিলেক্ট অল। আপনি যখন সিলেক্ট অল ক্লিক করবেন তখন সকল লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি লেখাগুলো সিলেক্ট করলেন, এরপর আপনি কি করবেন লেখাগুলো? এই প্রশ্ন যদি আমাকে করেন, তাহলে আমার পক্ষ থেকে কি উত্তর দিতে হবে বলেন? মানে তো সিলেক্ট কাট হলো সিলেক্ট বা করা, কফি। সিলেক্টের কাজ হলো সিলেক্ট করা। কিন্তু সিলেক্ট করার পর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখন আমি কি করব, তাহলে উত্তরটা কি দিতে হবে? ও বোকার মতো হয়ে গেল। হ্যাঁ, বলতে হবে ওকে। এখন যে আসলে আপনি কি কারণে সিলেক্ট করলেন। কাট বা কফি Selected বা কাটের জন্য। ঠিক আছে, কিন্তু আপনি কেন সিলেক্ট করলেন? আপনি না বুঝে করাটা আপনার জন্য কি না উচিত না। না। আপনাকে আগে বুঝতে হবে আসলে সিলেক্ট অল এর কাজটা কি। সিলেক্ট অল এর কাজ হলো লেখা অল, এই ফাইলে যত লেখা আছে সবগুলো লেখাটাকে সিলেক্ট করা। এরপরে কি কাজ করতে চান সেটা আপনার বিষয়। এরপর এমন হইতে পারে সব লেখাগুলোকে একসাথে ছোট করা দরকার হইতে পারে, স্পেসিং গ্যাপ কমাইতে হইতে পারে, বাড়াইতে হইতে পারে, লাইন স্পেসিং কমাইতে হইতে পারে, বাড়াইতে হইতে পারে, সব লেখাগুলোকে কালার করার প্রয়োজন হতে পারে, সব লেখাগুলোকে কপি করার প্রয়োজন হতে পারে, সব লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন হতে পারে, বোল্ড করার দরকার হতে পারে, ইটালিক করার দরকার হতে পারে, ফন্ট চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো অনেক কাজই প্রয়োজন হতে পারে। তো প্রয়োজনটাকে সমাধান করার যে কৌশলটা, সেটা হলো সিলেক্ট করতে হবে। এটাই হলো সিলেক্ট অল এর কাজ। কথা বুঝতে পেরেছেন? জি। জি। এমন প্রশ্ন করবেন না তো যে সিলেক্ট অল ক্লিক করার পর আমরা কি করব করবো সেটা আগে বুঝতে হবে। কি বলেন? কি জি। করবেন সেটা আগে বুঝতে হবে। মানে আপনি ঘর থেকে বের হলেন, কেন বের হলেন সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি বের হওয়ার দ্বারা কি ফায়দা? আপনি তো কোনো একটা কাজের উদ্দেশ্য তো ঘর থেকে বের হবেন। যদি ঘর থেকে বের হন অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে, হয়তো আড্ডা মারবেন, না হলে কাজ করবেন, না হলে ঘুরতে যাবেন, না হলে হাঁটতে যাবেন, কোনো একটা উদ্দেশ্য তো আছে, তাই না? এমন তো না উদ্দেশ্য না আমি বের হলাম, কেন বের হলাম আমি জানি না, এমন তো হয় না কারো লাইফ, হয়? হয় না। জি না। তাহলে সিলেক্ট অল এর কাজ হলো সিলেক্ট করা, সম্পূর্ণ লেখাটাকে মার্ক করা, ধরা। ধরার পরে কি করব? ফেলে দিব, এটা আমি করতে পারবো। রং করব, এটা আমি করতে পারবো। ফন্ট চেঞ্জ করব, সেটা আমি করতে পারবো। ছোট বড় করব, এটা আমি করতে পারবো। সবকিছুই আমি এরপরে কি করতে পারবো, সেটা অল এর ক্ষেত্রে, সকল লেখার ক্ষেত্রে। সিলেক্ট অবজেক্টের কি কাজ? সিলেক্ট অবজেক্ট হলো, এইখানে সাধারণত দুইটা ফরম্যাট থাকে। আমাদের এই ফাইলের মধ্যে সাধারণত কয়টা ফরম্যাট থাকে? দুইটা ফরম্যাট। এক ফরম্যাট হলো অবজেক্ট, আরেকটা ফরম্যাট হলো টেক্সট। মানে লেখাগুলোকে টেক্সট বলা হয়, আর বক্স গুলোকে বলা হয় অবজেক্ট। বক্স গুলোকে কি বলা হয়? অবজেক্ট। অনেক ধরনের বক্স করার প্রয়োজন হবে আমাদের, ডিজাইন পারে, অথবা অন্যান্য বিভিন্ন কাজগুলো ক্ষেত্রে এই বক্স গুলো করার দরকার হতে পারে। বক্স গুলো কিভাবে করব সেটা পরবর্তী ক্লাসগুলোতে আসতেছে। এতটুকু মনে রাখেন, বক্স গুলোকে অবজেক্ট বলা হয়। বক্স গুলোকে কি বলা হয়? অবজেক্ট। ওই বক্স গুলোকে যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, আমরা সবগুলো লেখাটা সিলেক্ট করতে চাই নির্দিষ্ট একটা ফন্ট লেখা বাদে, নির্দিষ্ট একটা লেখা বাদে। ভাই আঁকা কি করেন কেন ভাই সাহেব?
মহসিন ভাই। খান। সিলেক্ট অল টেক্সটে যখন আমরা ক্লিক করি তখন এই যে যেই লেখাটাকে আমরা মার্ক করলাম ওই লেখার সমন্বয় বা সিমিলার যেগুলো, যেমন 18 বছর বয়স, যেমন আপনার এখানে 50 জন লোক আছে, তো বলা হলো যে 18 বছর যারা যারা আছে তারা দাঁড়াও, 18 বছর তারা দাঁড়াইলো। এরপরে বলা হলো 24 বছরে যারা যারা আছে তারা দাঁড়াও, তারা দাঁড়াইলো। তো এই যে 18 বছর 24 বছর এইগুলোকে সিমিলার বলে, কি বলে? সিমিলার বলে। মানে 18 বছর যারা যারা আছে সবাই সমান। এই সমান ক্যাটাগরি যে সকল লেখাগুলো রয়েছে ওই লেখাগুলো মার্ক করার জন্য আমাদের সিমিলার, এটা আমাদের প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয়। যেমন এই লেখার মধ্যে কি কি থাকতে পারে, যেমন এই লেখা 14 আছে, ঠিক আছে, তারা হচ্ছে একটা যদি আমাকে ম্যাডাম যেন শেখাবে যে একটা কিভাবে আপনি হচ্ছে বলবেন যে just যেমন এই লেখার মধ্যে 14 সাইজ, এটাও কিন্তু 14 সাইজ, কিন্তু দুইটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, একটু ভিন্নতা রয়েছে। সে ভিন্নতা কি? যেমন এখানের মধ্যে লাইন স্পেসিং দেখা যাচ্ছে 16.5, আবার এটার মধ্যে যখন যাবেন তখন আপনি দেখতে পারবেন যে 60.5। আবার দেখতে পারবেন যে এখানে যখন ফন্টে যাবেন কারেক্টরে, যখন ক্যারেক্টারের মধ্যে যাবেন অ্যাডভান্সে গিয়েও দেখতে পারবেন যে এখানে 100% রয়েছে। আবার কোথাও কোথাও দেখতে পারবেন যে এটার কমতি রয়েছে বা বাড়তি রয়েছে। এই যে কোথাও না কোথাও সাধারণ একটা ডিফারেন্টের জন্য এগুলো সিমিলার হিসেবে তারা ধরে না। সিমিলার হিসেবে কি ধরে না? যেমন আমি এটাকে মার্ক করলাম, দেন টেক্সটে গিয়ে আমি ক্লিক করলাম সিলেক্ট টেক্সট উইথ সিমিলার, ফলে দেখা গেছে আমার এইটা এই লেখাগুলো যে সকল এই সমানভাবে পেল ওই লেখাগুলোকে তারা কি করলো মার্ক। এভাবে যদি আমি লেখাটাকে সিলেক্ট করলাম টেক্সট সিমিলার, তখন শুধুমাত্র আমার এই ক্যাটাগরি লেখাগুলোকে কি করতেছে ধরা হচ্ছে। এটা হলো সিমিলার টেক্সটের ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় এটা প্রয়োজন হয়। এরপর আসেন সিলেক্ট প্যানেল। এই সিলেক্ট প্যানেলটাও আমাদের মাঝে মধ্যে দরকার হয়। কিভাবে দরকার হয়? যখন আমরা অবজেক্ট গুলোকে গ্রুপ আকার ইয়ে করি তখন এটা প্যানেল হিসেবে শো করে। এগুলো আরো সামনে বুঝবেন যখন অবজেক্টের কাজগুলো করবেন। এই জায়গার মধ্যে মেইন শিকার বিষয় হলো সিলেক্ট এন্ড সিলেক্ট টেক্সট উইথ সিমিলার, এই দুইটা কমেন্ট। এটা সিলেক্ট অল, এটা হলো নির্দিষ্ট সমান সমান সিমিলার যে লেখাগুলো আছে ওগুলোকে মার্ক করা। এটা ছাড়াও আমাদের আরো অনেক ভাবে প্রয়োজন হবে সিলেক্ট, আরো অনেক। যেমন যেমন প্রয়োজন হবে এই যে লেখাটাকে মার্ক করলাম, এটাকে 3 ক্লিকে মার্ক করলাম, 1 2 3। এটা হলো একটা প্যারা মার্ক করা। একটা প্যারাগ্রাফ বলা হয় প্রথম ইন্টার থেকে দ্বিতীয় ইন্টার ভিতরে যে লেখাগুলো থাকে ওই লেখাগুলো। এটা কিন্তু একটা লাইন একটা প্যারাগ্রাফ। আবার এটা কিন্তু এরকম 2 4 5টা লাইন কিন্তু একটা প্যারাগ্রাফ, কারণ এটার মধ্যখানে কোথাও ইন্টার বসানো হয়নি। ইন্টার কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করলে তখন একটা নতুন প্যারা শুরু হয়। তা আমি প্যারাভিত্তিক যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে 3বার ক্লিক করতে, 1 2 3, তাহলে 3বার ক্লিক এটা সিলেক্ট। আর যদি আমি ডাবল ক্লিক করি তখন আমার এক শব্দের লেখাগুলো সিলেক্ট। ডাবল ক্লিক, ডাবল ক্লিক গুলো এই যে এক শব্দ দরকার আমার, তাহলে আমাকে ডাবল ক্লিক। 1 ক্লিকে কোনো কিছুই সিলেক্ট হবে না, 2 ক্লিকে শব্দ সিলেক্ট হয়, 3 ক্লিকে আমাদের প্যারাগ্রাফ সিলেক্ট হয়। এটা হলো সিলেক্ট ক্লিক করে। আরেকটা হলো আপনি মাউসের ক্লিক করে ধরে এইভাবে সিলেক্ট করতে পারবেন। যতটুকু অংশ দরকার ততটুকু মাউস দিয়ে এইভাবে ড্রাগ করে
যতটুকু প্রয়োজন হবে ততটুকু সিলেক্ট। আবার অনেক সময় দেখা দরকার হয় এই জায়গা থেকে এই পর্যন্ত সিলেক্ট, আবার এই জায়গা থেকে যে পর্যন্ত সিলেক্ট, তখন কিন্তু আপনার এই নিজের যোগ্যতা কেমন সেটা তখন প্রমাণিত হয়। যেমন আপনি হজরত থেকে বর্ণিত পর্যন্ত সিলেক্ট করলেন, এরপর আপনি মূল লেখাটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে মাঝখান দিয়ে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এতটুকু লেখা কিন্তু সিলেক্টের বাহিরে। এটা আমি কিভাবে করব? এটা করার প্রথম সূত্র হলো, প্রথমে আপনি একটা মার্ক করবেন যতটুকু লেখা দরকার। এবার দ্বিতীয় কোন লেখাটাকে আপনি মার্ক করবেন এটার সাথে, এই লেখাটাকে মার্ক করার পূর্বে আপনাকে কিবোর্ডের কন্ট্রোল বাটনটা ধরতে হবে। কিবোর্ডের কন্ট্রোল বাটনটা ধরে যতটুকু লেখা দরকার ততটুকু আপনি মার্ক করেন। আবার যদি দরকার এখান থেকে কন্ট্রোল ধরে রাখেন, ধরে রাখার পরে মাউস দিয়ে ট্র্যাক করেন। তাহলে এটাকে বলা হয় নির্দিষ্ট নির্দিষ্ট লেখাগুলোকে মার্ক করা। আর নির্দিষ্ট নির্দিষ্ট লেখাগুলোকে মার্ক করার প্রথম শর্ত হলো, প্রথমে আপনি কন্ট্রোল বাটন দ্বারা নির্দিষ্ট লেখাটাকে সিলেক্ট করবেন। এর পরবর্তী যতগুলো আপনি সিলেক্ট করতে চান কন্ট্রোল বাটন ধরে ধরে এইভাবে মার্ক করবেন, যেখানে যতটুকু লেখা দরকার হবে ততটুকু। তাহলে আপনি এইভাবে নির্দিষ্ট নির্দিষ্ট লেখাগুলোকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার আরেকটা অপশন হলো কিবোর্ডের শিফট বাটন ধরে মাউসের অ্যারো বাটন গুলো দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। এই হলো সিলেক্টের কাজ। মাউস দিয়ে ড্র্যাগ করে, মাউস দিয়ে কন্ট্রোল বাটন ধরে 2 ক্লিক করে 3 ক্লিক করে এভাবে আমরা নির্দিষ্ট লেখাগুলোকে কি করতে পারি, মার্ক। এটা ছিল আমাদের হোম মেনুর বিস্তারিত আলোচনা। আসলে পরবর্তী যে মেনুটি রয়েছে সেটির নাম হলো ইনসার্ট। ইনসার্ট মেনুর প্রথম যেই গ্রুপটি রয়েছে সেটি হলো পেজ। আজকে আমরা পেজ পর্যন্ত শিখব। কেন পেজ পর্যন্ত শিখব? আরেকটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপটা তো আমরা একটা কমান্ড দেখা যাচ্ছে, সেই একটা কমান্ড দিলে তো আমরা শিখতে পারি না। এর কারণ হলো আপনি এই একটা কমান্ডে একটা স্বতন্ত্র দুইটা মেনু রয়েছে। যখন আপনি একটা কমান্ড ব্যবহার করবেন তখন দেখতে পারবেন যে স্বতন্ত্র দুইটা মেনু রয়েছে। এই স্বতন্ত্র দুইটা মেনুর আলোচনা পূর্ণাঙ্গ একদিন নেক্সট ক্লাসে আমরা ইনসার্ট মেনুর টেবিল গ্রুপ সম্পর্কে আলোচনা করব। এই একটা টেবিল একটা ক্লাসে আলোচনা চলে যায়, কারণ একটা টেবিলে কাজ যখন আমরা করি স্বতন্ত্র দুইটা মেনু চলে আসে। এই দুইটা মেনু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কমান্ড আমাদের প্রয়োজন, প্রত্যেকটা কাজই আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন ভাবেই লাগবে। এটা আমাদেরকে ভালো করেই শিখতে হবে, ভালো করেই জানতে হবে। জন্য স্বতন্ত্র একটি ক্লাসের মধ্যে আমরা এটা আলোচনা করি। তাহলে আজকের ক্লাসের সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে সেটার মধ্যে থেকে রয়েছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। এগুলোর কাজ কি? আসেন, এই যে আঁকাটি করেছেন এটা কিন্তু স্ক্রিনে থেকে যাচ্ছে, এটা রেকর্ডও হচ্ছে, ফলে দেখা যাচ্ছে বিশ্রীও দেখা যাচ্ছে। কারণ একটা জিনিসের সুন্দর একটা জিনিসকে নষ্ট করে দেওয়ার যেই ক্ষতিকর বিষয় সেটা কিন্তু আপনি দেখিয়েছেন। নেক্সট ক্লাসগুলোতে কেউ দয়া করে এভাবে আঁকাআঁকি করবেন। আচ্ছা, ইনসার্ট মেনুর প্রথমে রয়েছে কভার পেজ। এই কভার পেজটা আমাদের কখন দরকার? যেমন আপনি কোনো কোচিং সেন্টারের কোনো শিট করে দিচ্ছেন, অথবা কোনো লেকচারার একটা কাজ করেছেন, সেই লেকচারে 2 4 5 10 পেজের একটা শিট হয়, সেই শিটের প্রথম পেজ একটা ডিজাইন হয়। অথবা আপনি কোনো কোম্পানির প্রোফাইল ফাইল তৈরি করছেন, সেই প্রোফাইল ফাইলের প্রথম পেজটি কভার পেজ হিসাবে সাজানো গোছানো ভাবে একটা সুন্দর একটা পেজ প্রয়োজন হয়। এভাবে আপনি কোনো ধরনের কোথাও যদি আপনি কোনো লেখা দেন, কোথাও যদি আপনি সিভিও দেন একাধিক পেজের, সেই ক্ষেত্রে প্রথম পেজের একটা কভার পেজ থাকে। সেই কভার পেজটা আপনি এখান থেকেও চাইলে করতে পারবেন, চাইলে ম্যানুয়াল ভাবে আপনি নিজে নিজেও ক্রিয়েট করতে পারবেন,
বা তৈরি করতে পারবেন। এখানে অটোমেটিক ভাবে কিছু ফরম্যাট রয়েছে, চাইলে আপনি এখান থেকে এই ফরম্যাট গুলোকে পছন্দ করে আপনার একটা কোম্পানির প্রোফাইল অথবা লেকচারার শিট তৈরি করতে পারেন। দেখেন, আপনার অনেকগুলো পেজ রয়েছে, তার মধ্যে থেকে একটা কভার পেজ আপনি এখানে কোম্পানির নাম দিয়ে দিলেন, এখানে ডেসক্রিপশন দিয়ে দিলেন, এখানে মেইল অ্যাড্রেস ইত্যাদি গুলো দিয়ে দিলেন, ব্যাস একটা কোম্পানির প্রোফাইল ফাইল তৈরি হয়ে গেল। অথবা একজন লেকচারার একটা লেকচার শিট হয়ে গেল, অথবা কোচিং সেন্টারের একটা শিটের কভার পেজ হয়ে গেল। এভাবে আপনি কভার পেজ তৈরি করতে পারবেন। কভার পেজের আরো নানান ধরনের কভার পেজ রয়েছে, আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে করে দেখতে পারেন কোনটা আপনি ক্লায়েন্টকে আপনি দিবেন। যদি কভার পেজটাকে রিমুভ করে দিতে চান, তাহলে রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে। নেক্সট আসেন ব্ল্যাঙ্ক পেজ। আপনার এখানে বর্তমানে পেজ রয়েছে কয়টা? বলেন, কয়টা পেজ রয়েছে? একটা। একটা। একটা আমি একটা আপনাকে কিছু সময় আগে একটা 2 পেজের একটা ফাইলকে 55 পেজ করে দেখিয়েছিলাম, তাই না? জি। জি সেটার অপশন ছিল কপি পেস্ট, তাই না? জি। জি এই পেজটা কপি পেজ যখন করলাম, লেখা যখন এক পেজ ফিল আপ হয়ে গেল, সেকেন্ড পেজ অটোমেটিক ভাবে কম্পিউটার কি করে দেয়? তৈরি করে দেয়। এইভাবে লেখা যত পেজ ভরতে থাকে আর তত পেজ অটোমেটিক ভাবে বাড়তে থাকে, বাড়তে 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 55 পেজ হয়ে গিয়েছিল, তাই না? জি। কাজের মধ্যে যদি আপনার এই ধরনের কোনো ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন হয়, মানে এই পেজে আপনি কাজ করছেন বাট পেজটা ফিল আপ হয় নাই, যতটুকু লেখা হয়েছে ততটুকু লিখে এই পেজের মধ্যেই থাকবে, পরবর্তী পেজের আরেকটা চ্যাপ্টার শুরু হবে, এই ক্ষেত্রে আপনার নতুন আরেকটা পেজ বাড়ানোর প্রয়োজন হতে পারে কিনা? জি। পারে। তো আপনার এই পেজটা বাড়ানোর সিস্টেম হলো দুইটা। কয়টা? দুইটা। নাম্বার হলো ব্ল্যাঙ্ক পেজ। আপনি ব্ল্যাঙ্ক পেজে যতবার ক্লিক করবেন ততগুলো পেজ বাড়বে। দেখেছেন কত পেজ হয়েছে? 28টা। হ্যাঁ, 28টা। 28। এই 28টা মানে হলো আমি 27টা ক্লিক করেছিলাম। কয়টা? 27টা। 27টা ক্লিক করার দ্বারা আমার 28টা পেজ আসছে। একটা পেজ তো আমার আগে ছিলই, ফলে দেখা গেছে আরো 27 বার ক্লিক করে নতুন করে আরো 27টা পেজ এনেছি, ফলে টোটাল পেজ হয়েছে কয়টা? 28টা। তার মানে এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে কি বাড়ে? পেজ পেজ বাড়ে। বাড়া এইটা আপনি কিবোর্ড থেকে করতে পারবেন কন্ট্রোল ইন্টার। কন্ট্রোল এন্টার। একবার প্রেস করলে, কন্ট্রোল কি স্যার? কন্ট্রোল ইন্টার বাটন, ইন্টার, কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করলে, ইন্টার দিয়ে পেজ কলমটাকে নিচের দিকে নামাই না? ইন্টার, কিবোর্ডে ইন্টার বাটন কলম নিচের দিকে যে নামাই আমরা, ইন্টার জি। বাটন চেনেন না? জি। জি। কারা চেনেন না বলেন, ইন্টার বাটন কারা চেনেন না? যে তাদের একটা শাস্তি হয়ে যায়, কারণ কিবোর্ডে পরিচিত প্রত্যেকটা বাটনে পরিচিত আপনাদেরকে বলে দিয়েছি। দেন কিবোর্ডটা আপনাদেরকে দিয়েছিলাম যাতে কিবোর্ডে পরিচিতি সবার ক্লিয়ার হয়ে যায়। কাদের কাদের মনে নাই বলেন, ইন্টার বাটন কারা কারা চেনেন না? চিনি। এখন আর কেউ কথা বলবেন না, সবাই চেনেন? জি। চিনেন, চিনেন, যে চিনেন না বলেন যে পানিশমেন্ট খাওয়া কি দরকার, বলে ফেলেন। ডান পাশে শিপ বাটনের উপরে যে বাটনটা রয়েছে সেই বাটনটার নাম কি? এন্টার অথবা ব্যাক স্পেসের নিচে যে বাটনটা রয়েছে সেই বাটনটার নাম কি? অথবা ডিলেটের বাম পাশে যে বাটনটা রয়েছে সেই বাটনটার নাম কি? অথবা থার্ড ব্র্যাকেটে ডান পাশে যে বাটনটা রয়েছে সেটার নাম কি? এন্টার। এরপরও যদি আপনি না বোঝেন তাহলে বুঝতে হবে আপনার ক্লাসে অমনোযোগিতা আছে। কিবোর্ডে যখন আপনি কন্ট্রোল বাটন ইন্টার প্রেস করবেন, যতবার ক্লিক করবেন ততবার পেজ বাড়তে থাকবে।
যতবার ক্লিক করবেন ততবার কি হবে? পেজ বাড়তে থাকবে। হবে। তার মানে দুই ভাবে আপনি পেজ বাড়াতে পারছেন, কিবোর্ডে কন্ট্রোল ইন্টার এবং স্ক্রিনে ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ, তাই না? এভাবে কি বাড়ানো যায়? পেজ পেজ। বাড়ানো। এবার আসেন, ব্ল্যাঙ্ক পেজের পরে রয়েছে পেজ ব্রেক। কি রয়েছে? পেজ ব্রেক। এই পেজ ব্রেকটা কেন? কারণ এখানে আপনি লিখলেন আমার সোনার বাংলা, এটা তো এই জাতীয় সঙ্গীতটাকে আপনি চাচ্ছেন এই পেজের মধ্যে রাখতে, আর এরপরে আপনার আরেকটা ইয়ে দিতে চান, সেটা হলো শপথ বাক্য। আরেকটা সঙ্গীত দিতে চান এখানে এভাবে। তো দেখেন এই যে দুইটা শিরোনাম রয়েছে, এই দুইটা শিরোনাম চাচ্ছেন দুইটা পেজে স্বতন্ত্র থাকতে। ওকে, আপনি যদি খেয়াল করেন, এখানে যদি আপনি এই এই দলটাকে যদি বা এই সঙ্গীতটাকে যদি আপনি পরবর্তী ইয়েতে নিয়ে যেতে চান এক ক্লিকে, তখন আপনাকে নিয়ে যেতে হবে পেজ ব্রেক। একটা হলো এটাকে নিয়ে যাওয়ার সিস্টেম আছে অনেকভাবে, এন্টার দিয়েও কিন্তু আপনি পরবর্তী পেজে নিয়ে যেতে পারতেছেন, তাই না? জি। তো এন্টার দিয়ে নিয়ে যাচ্ছেন, যে যতগুলো আপনি এন্টার দিয়েছেন ততগুলো কলম কিন্তু এখানে রয়েছে, কিন্তু দেখেন আছে, দেখেন কতগুলো কলম, অনেকগুলো না? অনেকগুলো এখানে কিন্তু বসানো লাগছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো গিয়ে আপনার যেমন এখানে কোন একটা কাজ করবেন, ডিলিট করবেন, তখন অটোমেটিক ভাবে দেখেন এটা নিচ থেকে উপর দিকে চলে যাবে। আর যদি এটাকে এইভাবে যদি আপনি ইন্টার দিয়ে না নিয়ে যদি পেজ ব্রেকের মাধ্যমে যদি আপনি নিয়ে যান, তাহলে এক ক্লিকে চলে যাবে পরবর্তী পেজে। যেমন ঠিক এইভাবে নিচের কোনো কাজ করলে তখন সেটা কিন্তু আর নিচ থেকে উপর দিকে আসবে না। যেমন আমি পেজ ব্রেক ক্লিক করলাম, দেখেন পরবর্তী পেজে চলে গেছে, পরবর্তী পেজে কি চলে গেছে। আমি এখানে যা কিছু লিখে না কেন, পরবর্তী পেজে যদি আমি লেখেন, দেখেন ইন্টার দিলাম, ওটা কিন্তু পরবর্তী পেজের শুরুতে আছে। যতগুলো ইন্টার আমরা এখানে পড়েছি হিসাব অনুযায়ী ওই পরিমাণ ইন্টার এখান থেকে পরে নিচের দিকে নেমে যাওয়ার কথা, কিন্তু এটি কিন্তু নামে নাই, পেজের শুরুতে আছে। এইটা বৈশিষ্ট্য হলো পেজ ব্রেক। এটা বৈশিষ্ট্য কি? পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ হলো নির্দিষ্ট লেখা পরবর্তী পেজের শুরুতে নিয়ে যাওয়া এক ক্লিকের মাধ্যমে। এটাই হলো পেজ ব্রেকের কাজ। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? জি। কত প্রকার, কিভাবে করলাম, নানান ধরনের সিলেক্ট গুলো আমাদের এখানে রয়েছে, এটা সবকিছু আমরা বুঝতে পারলাম। আবার পেজ কিভাবে বাড়াইলাম, পেজের মধ্যে কিভাবে দ্রুত গতিতে আমরা যেতে পারবো, সেই বিষয়গুলো আমরা জানলাম। কিভাবে সংশোধন করে একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ, সেটাও আমরা জানলাম। কিভাবে শব্দগুলো খুঁজে বের করে সেটা আমরা জানলাম। এটা কোনোটাও ফেলে দেওয়ার মতো নয়। প্রত্যেকটা কমান্ড আপনার কাজের কোনো না কোনো কাজের মধ্যে লাগবেই। সুতরাং এগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, ভালো করে শিখতে হবে। আজকে ক্লাস এ পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর